অফিসের প্রচণ্ড চাপের মধ্যে নিজের আবেগ ধরে রাখাটা কি খুব কঠিন মনে হয়? মাঝে মাঝে কি এমন লাগে যে আমরা আবেগের নিয়ন্ত্রণে নেই, বরং আবেগই আমাদের চালাচ্ছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্যে। আমরা আজ দেখব কিভাবে পেশাগত জীবনে আরও স্থিতিশীল থাকা যায় আর আবেগের হ্রাসটা নিজের হাতে রাখা যায়। চলুন তাহলে আনার গল্পটা শোনা যাক। আনা খুবই ট্যালেন্টেড একজন প্রফেশনাল, কিন্তু অফিসে তার আবেগগুলো যেন তাকে একটা পুতুলের মতো নাচায়। বসের একটু কড়া ফিডব্যাক পেলেই সে রেগে যায়, আবার কোনো সহকর্মীর সাফল্য দেখলে তার মন খারাপ হয়ে যায়, আর বড় কোনো প্রেজেন্টেশনের কথা মাথায় এলেই তো হলো তার ভেতরে ভয় জেঁকে বসে। আসল কথাটা কি জানেন? সমস্যাটা কিন্তু বাইরের পরিস্থিতিতে নয়, সমস্যাটা হলো সেই পরিস্থিতির প্রতি আমাদের ভেতরের প্রতিক্রিয়া। জীবনের বেশিরভাগ সমস্যাই আসলে কোনো ঘটনার প্রতি আমাদের তীব্র আবেগ, যেমন রাগ, ভয় বা দুঃখ। তো চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি কিভাবে আমরা আমাদের এই প্রতিক্রিয়াটা বদলাতে পারি। একটা দৃশ্য কল্পনা করুন, আনা একটা জরুরি মিটিংয়ে বসে আছে, আর ঠিক সেই সময়ে তার বস সবার সামনেই তার কাজের খুব কড়া সমালোচনা করলেন। এই অপ্রত্যাশিত ফিডব্যাকের পর আনার মনের ভেতর যেন রাগ, ভয় আর আত্মবিশ্বাসের অভাবের একটা ঝড় বয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মনে হলো সে যেন একটা মানসিক যুদ্ধক্ষেত্রে একা দাঁড়িয়ে আছে। দেখুন, এই যে রাগ, ভয় বা দুঃখের মতো অনুভূতিগুলো, এগুলোই কিন্তু আমাদের পুরো অভিজ্ঞতাটা নিয়ন্ত্রণ করে ফেলে। বসের ফিডব্যাকটা তো একটা সাধারণ ঘটনা, কিন্তু আনার ভেতরের আবেগের যে তোলপাড়, সেটাই আসল সমস্যাটা তৈরি করেছে। তার মানে পরিস্থিতি বদলানোর আগে আমাদের নিজেদের ভেতরের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে আনতে হবে, আর এখানেই কাজে আসবে আমাদের প্রথম কৌশলটা। আমাদের প্রথম টুলটার নাম হলো কগনিটিভ রিস্ট্রাকচারিং, বা সোজা কথায় বললে মানসিক পুনর্গঠন। আনার মতো পরিস্থিতিতে আবেগের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য এটা কিন্তু দারুণ এক উপায়। চলুন তাহলে দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। কগনিটিভ রিস্ট্রাকচারিং হলো একটা মনস্তাত্ত্বিক কৌশল। এর কাজ হলো আমাদের মনের মধ্যে চলতে থাকা নেতিবাচক বা অযৌক্তিক চিন্তাগুলোকে প্রথমে খুঁজে বের করা, তারপর সেগুলোকে প্রশ্ন করা বা চ্যালেঞ্জ করা, এবং সবশেষে সেগুলোকে নতুন করে একটা ইতিবাচক রূপ দেওয়া। এই কৌশলটা ব্যবহার করার জন্য মূলত 3টে ধাপ আছে। প্রথমত, মনের মধ্যে আসার নেতিবাচক চিন্তাটাকে ধরতে হবে। দ্বিতীয়ত, সেই চিন্তাটাকে চ্যালেঞ্জ করতে হবে, মানে প্রশ্ন করতে হবে। আর তৃতীয় ধাপে চিন্তাটাকে একটা নতুন ইতিবাচক রূপ দিতে হবে। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি হলো এই পুরো প্রক্রিয়াটার নিয়মিত অনুশীলন করা। আসুন দেখি আনা এটা কিভাবে ব্যবহার করতে পারে। প্রথম ধাপ, নেতিবাচক চিন্তাটাকে চেনা। বসের কথা শোনার পর আনার মাথায় প্রথম যে চিন্তাটা এলো সেটা হলো, আমার বস ভাবে আমি একটা আস্ত ফেলিওর, এই প্রজেক্টে আমি কোনোদিনও সফল হতে পারবো না। এটা কিন্তু আমাদের অনেকের মনে চট করে চলে আসে, তাই না? এবার দ্বিতীয় ধাপ, চিন্তাটাকে চ্যালেঞ্জ করা। আনার এখন নিজেকে প্রশ্ন করতে হবে, আচ্ছা, এই যে আমি ভাবছি, এটা কি সত্যি, নাকি এটা আমার মনের বানানো সব থেকে খারাপ একটা ধারণা? আমি কি আগেও সব কাজে ব্যর্থ হয়েছি, নাকি বেশিরভাগ সময়ই উতরে গেছি? এই প্রশ্নগুলো করলেই বোঝা যায় আমাদের মন প্রায় কতটা বাড়িয়ে ভাবে। তৃতীয় ধাপে এসে আনা তার চিন্তাটাকে নতুন করে সাজিয়ে নিতে পারে। সে এভাবে ভাবতে পারে, আমি হয়তো একটু নার্ভাস, কিন্তু আমি এই কাজের জন্য তৈরি। এই ফিডব্যাকটা আসলে আমার শেখার আর নিজেকে আরও ভালো করার একটা সুযোগ। দেখলেন তো কিভাবে একটা নেতিবাচক চিন্তা থেকে ইতিবাচক মানসিকতায় চলে আসা যায়? আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় কৌশলে। আনার সামনে এবার আরেকটা নতুন চ্যালেঞ্জ, পেশাগত ঈর্ষা। যখন সে জানতে পারল তার একজন সহকর্মীর প্রমোশন হয়েছে, তখন তার ভেতরে কেমন যেন একটা ঈর্ষার মন খারাপের ঝড় উঠল। এমন পরিস্থিতি সামলাতে আমাদের পরের টুলটার নাম হলো ইমোশনাল লেবেলিং। ইমোশনাল লেবেলিং মানে আবেগকে নাম দেয়া। এটাও একটা দারুণ দক্ষতা। যখনই কোনো আবেগ তৈরি হয়, সঙ্গে সঙ্গে তাকে একটা নির্দিষ্ট নাম দিয়ে চিনে ফেলা। এটা আমাদের সচেতনতা যেমন বাড়ায়, তেমনি আবেগের তীব্রতাও কমিয়ে দেয়। আর এটা এমন একটা স্কিল যা নিয়মিত চর্চা করলে আরও ভালো হয়। পরিস্থিতিটা একবার ভাবুন, কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজে হঠাৎ করেই আনার এক সহকর্মীর প্রমোশনের খবরটা চোখে পড়ল। কর্পোরেট জগতে এই ধরনের ঘটনা কিন্তু খুব সহজেই ঈর্ষা আর দুঃখের কারণ হতে পারে। আনার ক্ষেত্রেও ঠিক তাই হলো। এই আবেগকে নিয়ন্ত্রণ করতে আনা 4টে ধাপ নিতে পারে।
প্রথমত, কোনো রকম বিচার না করে নিজের অনুভূতিটাকে স্বীকার করে নেওয়া। দ্বিতীয়ত, অনুভূতিটাকে ঠিকঠাক একটা নাম দেওয়া, যেমন এটা আমার ঈর্ষা হচ্ছে বা এটা আমার দুঃখ। তৃতীয়ত, এটা মেনে নেওয়া যে এই অনুভূতিটা হওয়াটা খুবই স্বাভাবিক। আর সবশেষে একটা গঠনমূলক পথ বেছে নেওয়া। দেখুন, এখান থেকে দুটো রাস্তা খোলা আছে। একটা হলো ধ্বংসাত্মক পথ, যেখানে আনা নিজেকে নিয়ে হতাশায় ডুবে যেতে পারে, আর অন্যটা হলো গঠনমূলক পথ, যেখানে সে এই অনুভূতিটাকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা অনুপ্রেরণা হিসাবে কাজে লাগাতে পারে। দেখুন, এখানেই কিন্তু আসল সিদ্ধান্তটা নিতে হয়। এবার আমরা আমাদের শেষ অর্থাৎ তৃতীয় কৌশলটা নিয়ে কথা বলবো। এটা আমাদের কর্পোরেট জগতের একটা খুব সাধারণ ভয়, সবার সামনে কথা বলা বা পাবলিক স্পিকিংয়ের মোকাবিলা করতে সাহায্য করবে। আর এই দারুণ কৌশলটার নাম হলো এক্সপোজার থেরাপি। এক্সপোজার থেরাপি হলো এমন একটা কৌশল যেখানে আমরা নিয়ন্ত্রিতভাবে একটু একটু করে আর বারবার নিজেদেরকে ভয়ের মুখোমুখি করি। এর ফলে কি হয় জানেন? সময়ের সাথে সাথে সেই ভয় বা উদ্বেগটা অনেকটাই কমে যায়। এটাকে অনেকটা ভয়কে জয় করার অনুশীলনও বলতে পারেন। আনার সবচেয়ে বড় ভয় হলো কোম্পানির বড় বড় কর্মকর্তাদের সামনে প্রেজেন্টেশন দেয়া। এই ভয়টা কাটানোর জন্য সে একটা ভয়ের সিঁড়ি তৈরি করতে পারে। যেমন, প্রথম ধাপে সে শুধু একজন বিশ্বস্ত সহকর্মীর কাছে নিজের মতামত জানাবে। দ্বিতীয় ধাপে কোনো মিটিংয়ে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবে। তৃতীয় ধাপে একটা ছোট আর বন্ধুত্বপূর্ণ দলের সামনে প্রেজেন্ট করবে। আর এভাবেই একসময় সে তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এক্সপোজার থেরাপি কেন কাজ করে জানেন? কারণ এটা আমাদের মস্তিষ্ককে নতুন করে ভাবতে শেখায়। যখন আমরা বারবার একটা ভয়ের মুখোমুখি হই আর দেখি যে তেমন খারাপ কিছুই হচ্ছে না, তখন আমাদের ব্রেনও আস্তে আস্তে শিখে যায় যে পরিস্থিতিটা আসলে ততটা ভয়ের নয় যতটা আমরা ভাবছিলাম। এই তিনটি কৌশল নিয়মিত অনুশীলনের পর আনা এখন অনেকটাই বদলে গেছে। সে এখন অনেক শান্ত, আত্মবিশ্বাসী আর নিজের আবেগের উপর তার পুরোপুরি নিয়ন্ত্রণ আছে। এখন কোনো হাই স্টেক প্রেজেন্টেশনের সময় সে আর ঘাবড়ে যায় না, বরং সাহসের সাথে পুরো পরিস্থিতিটা সামলে নেয়। তাহলে আমাদের আবেগ নিয়ন্ত্রণের টুলকিটে আমরা তিনটা দারুণ জিনিস পেলাম, তাই না? 1, কগনিটিভ রিস্ট্রাকচারিং, যা দিয়ে নেতিবাচক চিন্তাকে বদলে ফেলা যায়। 2, ইমোশনাল লেবেলিং, যা দিয়ে আবেগকে নাম দিয়ে তাকে শান্ত করা যায়। আর 3, এক্সপোজার থেরাপি, যা দিয়ে ধাপে ধাপে ভয়কে জয় করা যায়। এখন আসল প্রশ্ন হলো, আমরা কি আবেগের হাতের পুতুল হয়ে থাকব, নাকি নিজের আবেগের নিয়ন্ত্রণকারী হব? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের। এই কৌশলগুলো শুধু বইয়ের কথা নয়, এগুলো আমাদের পেশাগত আর ব্যক্তিগত জীবনকে সত্যি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। যদি এই ধরনের বিশ্লেষণ আরও দেখতে চান, তাহলে আমাদের তাসফু 9 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের আলোচনাটি ভালো লাগলে একটা লাইক দিন, আর আপনার নিজের অভিজ্ঞতা বা ভাবনাগুলো নিচে কমেন্ট করে আমাদের জানান। চলুন একসাথে শিখি এবং এগিয়ে যাই।